হ্যালো। হ্যাঁ। কি? কি বলছিস? কিভাবে? বাংলাদেশে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত 24 ঘণ্টার জন্য কার্ফু জারি করা হইয়াছে। পরবর্তী নির্দেশ পর্যন্ত এই কার্ফু জারি থাকিবে। বাংলাদেশ পুলিশ, বিডিআর ও সেনাবাহিনীর সিপাহী ভাই বোনেরা, আপনারা সবাই সেনাবাহিনীর সঙ্গে যোগদান ও সহযোগিতা করুন। যারা অসহযোগিতা করিবেন, দেশের বৃহত্তর স্বার্থের খাতিরে তাদের চরম দণ্ড দেওয়া হইবে। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ এর এক বিশেষ ঘোষণা। খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে আজ ভোরে সামরিক বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন। দেশের বৃহত্তর স্বার্থের খাতিরে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। খন্দকার মুশতাক হ্যালো। আবিদ, সব শেষ হয়ে গেছে রে আবিদ, সব শেষ। হ্যাঁ, আমি আমি সব খবর পেয়েছি। রায়ন, এভাবে কাঁদলে তো হবে না, কান্না থামাও। এটা কান্নার সময় না। তুমি আমাদের এখন খুঁজে বের করতে হবে কি করা যায়। আমাদের আশা, ভরসা, চিন্তা সব কিছু খুন হয়ে গেছে আবিদ, সব খুন হয়ে গেছে। তুমি এক কাজ করো না, তুমি একটু আমার বাসায় আসতে পারবে এক্ষুনি? হ্যাঁ, চলে এসো। আমার না বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে কোথাও কোনো ভুল হচ্ছে। এটা গুজব না তো? কিভাবে সম্ভব বলো তো? আমি যতবার ভাবছি আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। কিভাবে সম্ভব? জাতির পিতা, যিনি দেশ স্বাধীন করলেন, তিনি এই দেশে বাঁচতে পারবেন না? তাহলে আমরা এই দেশে কি করে থাকবো? আমার সন্তান এই দেশে কি করে বাঁচবে? বিশ্বাস তো আমারও হয় না, কিন্তু আমাদের তো ভেঙে পড়লে চলবে না। জানতেই হবে, শেষ দেখতে হবে। এটা আমি মানতেই পারছি না। আমাদের তুমি একটু শক্ত হও, প্লিজ প্লিজ প্লিজ, ভেঙে পড়ো না। হ্যাঁ, একটু নিজের প্রতি খেয়াল রেখো। আরে আমরা মুক্তিযুদ্ধ করে তার কথায় দেশ স্বাধীন করেছি, এত সহজে হার মানলে তো চলবে না। আমি আসছি, হ্যাঁ, একটু খেয়াল রেখো তুমি। সব শোনো না, হ্যাঁ, তুমি একটু তাড়াতাড়ি এসো। আমার আমার খুব অস্থির লাগছে, আমার ভয় করছে। ফরিদা, তুমি ভয় করলে আমাদের সন্তানের কি হবে? নিজেকে শক্ত করো। আমি ফিরে আসবো, ডক্টর বলি, প্লিজ। ঠিক আছে।
আপনি আবির আজাদ আপনার আমাকে যেতে হবে এখন কোথায়? আর্মি ক্যাম্পে। আর্মি ক্যাম্পে কেন? কোনো প্রশ্ন করবেন না, আপনি কে? কোনো প্রশ্ন করবেন। চলুন, এই বেশি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। আরে আপনি চলুন, এত তেজ দেখিও না আবিদ সাহেব, আমরা যা বলেছি সেটা মেনে নাও। এই আবিদ আজাদ বেঁচে থাকতে তার মুখ কেউ বন্ধ করতে পারবে না। আমাকে থ্রেট দিও না। তোমার মহান নেতার পরিবার আমি ধূলিসাৎ করে দিয়েছি, আর তুমি তো চুনোপুটি। আমরা যা চাই তুমি সেটাই লিখবে। কেন? দেশে কি মার্শাল ল? এখনো এই দেশে আইনের শাসন আছে, গণতন্ত্র আছে, আমার অধিকার আছে অন্যায়ের বিরুদ্ধে লেখা, এবং আমার পত্রিকা সেটা লিখে যাবে। তাহলে তো তোমার এই পত্রিকার অফিসটাকে আগে শেষ করতে হয়। সাপের বিষ দাঁত কিভাবে ভাঙতে হয় সেটা আমি জানি। কি জানি না? কতদিন কতদিন চেপে থাকবে? কতদিন মারবে? কতজনকে মারবে? একজন, দুইজন? আমার মতো এরকম 500 জন, 1000, 2000, 5000, 1 লাখ? পারবে না, পারবে না। ভবিষ্যৎ প্রজন্ম আছে, আমাদের সন্তানেরা আছে, তারা একদিন প্রতিরোধ করবেই, প্রতিহত করবেই। তোমাদের এক একটাকে ধরে ধরে ফাঁসিতে ঝুলাবে। এটা তো দুঃস্বপ্ন। এই, ওকে স্বপ্ন টপ্ন দেখাও। স্বপ্নের কি রং বুঝুক। আবারও সে দুঃস্বপ্ন। এই দুঃস্বপ্ন থেকে বোধহয় জীবনে মুক্তি পাবো না আর। আচ্ছা, ওদিককার কার কি অবস্থা? লাস্ট খবরটা কি? খবর ভালোই। আমাদের সোর্স জানিয়েছে কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সবার পরিবারকে দেখা করতে বলেছে। আমার কেন যেন মনে হচ্ছে আজকে রাতেই ফাঁসি কার্যকর হবে। কি জানি, আমার কাছে পুরো বিষয়টা এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে রে। স্বপ্ন নয় বন্ধু, স্বপ্ন নয়। আজ আমাদের স্বপ্ন পূরণের দিন। কি জানি, আমি এখনো খুব শঙ্কায় আছি রে।
এই একটা অপশক্তিকে দমন করতে আমাদের কত 35 বছর লেগে গেল। সেই জন্য এই ঘটনাটা না ঘটা পর্যন্ত আমি একদম স্বস্তি পাচ্ছি না। আমারও সেই একই অবস্থা। আর ঠিক সেই জন্যে সকাল থেকে কিছুই খাচ্ছি না, বলতে পারিস অনশন অনশন করছি। এবং এদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমি জলটাও স্পর্শ করব না। ওমা, সে কি? যদি ফাঁসি দিতে ডিলে হয়, সপ্তাহখানেক লেগে যায়, তখন কি করবে? তখন আমিও তোর চাচার সাথে অনশন শুরু করব। অনশন? বুঝলি, এরা রাজাকারের চেয়েও খারাপ। দেশের সাথে বেইমানি করে আমাদের সমস্ত স্বপ্ন এক নিমিষে নিঃশেষ করে দিল। বন্ধু, আমি তোকে বলেছিলাম না, এই সব খুদিদের শাস্তি হবেই হবে। আজ আমার কি যে ভালো লাগছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। তোমাদের দুজনের আনন্দ দেখে আমার পুরো নাচতে ইচ্ছে করছে। নেচে ফেল, মানা করেছে কে? আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি ঐতিহাসিক রেসকোর্স ময়দানের সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে বিচারের দাবি করছি। যারা মধ্যরাতে 32 নম্বর বাড়িতে গুলিভর্তি স্টেন গান নিয়ে আমার পিতার বুক ব্রাশ ফায়ারে ঝাঁঝরা করেছে, আমি তাদের বিচারের দাবি করছি। যারা আমার বঙ্গমাতাকে পিতার সামনে স্টেন গানে হত্যা করেছে, আমি তাদের বিচারের দাবি করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাবি। ভাবি, আমি যে আপনার খবর নিব সব সময় সেটাও পারছি না। আমার নিজের শরীরটাও তেমন ভালো না। না রে ভাই, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। গ্রাম থেকে আমার এক দুঃসম্পর্কের বোন এসেছে, আমি ঠিক আছি। আচ্ছা ভাই, আপনি কি ওর কোনো খোঁজ পেলেন? কি বলবো ভাবি, দেশটাকে স্বাধীন করেছিলাম, আর আজকে নিজ দেশে নিজেরাই পলাতক। কোনো কথা বলতে পারি না, চারিদিক থেকে নজর রাখে। তবুও আমি আবিদের একটা খবর পেয়েছি। আবিদ আছে, ভালোই আছে, তবে ওর পায়ের ব্যথাটা একটু বেড়েছে। কিভাবে পারে মানুষ বলেন তো ভাই? হ্যাঁ, একটা সুস্থ স্বাভাবিক মানুষ খুঁচিয়ে খুঁচিয়ে তার পাটা নষ্ট করে দিল, খোড়া বানিয়ে দিল সারা জীবনের জন্য। কেন? সত্যি বলেছে সেই জন্য? অন্যায়ের কাছে মাথা নত করেনি সেই জন্য? এভাবে বেঁচে থাকাটাকে আসলে বেঁচে থাকা বলে না, এর চাইতে মরে যাওয়াও অনেক ভালো। ছি 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 ভাবি, আপনি কি বলছেন এসব? আবিদের বেঁচে থাকাটা খুব জরুরি। এই দেশকে আবিদের খুব প্রয়োজন, আমাদের খুব প্রয়োজন আবিদকে। ও ঠিকই একদিন বেরিয়ে আসবে। ও হচ্ছে নির্ভীক একজন সাংবাদিক। এইসব অন্যায়ের বিরুদ্ধে, এইসব অপরাধের বিরুদ্ধে ও ঠিকই লিখবে। ওর লেখনের কারণেই এর বিচার একদিন আমরা পাবোই পাবো। রাখছি ভাই।
কি খিদে লেগেছে? হ্যাঁ? ঘুম পেয়েছে? তা এত কান্না কিসের? ঘুম পেলে এত কান্না করতে হয়? ও খোকা ঘুমালো পাড়া জুড়ালো বৈরি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে। আর তো কিছু নেই। সময় এরকম থাকবে না, সময় পাল্টাবে, সময় বদলে যাবে। আল্লাহ আছেন একজন। হ্যাঁ, তুমি দেখো এই দুনিয়াতে আল্লাহ ওদের বিচার করবেন, এসব হায়ানাদের বিচার করবেন। আমি বলে দেবেন, দেখো আল্লাহর উপর ছেড়ে দিলে মানে তো তোমরা হেরে গেলে। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন মানুষকে তার কৃতকর্মের ফল এই পৃথিবী থেকেই ভোগ করে যেতে হবে। আমি তো জানতাম তোমরা সবাই সেই দিনের অপেক্ষায় আছো। এখন তোমাদের কণ্ঠে পরাজয়ের গান কেন বলো তো? সময়টা খারাপ, সময়টা চারিদিকে অস্থিরতা, অরাজকতা। মানুষ স্বপ্ন দেখতে পারে না, স্বপ্ন দেখতেও ভুলে গেছে তারা, স্বপ্ন দেখতে ভয় পায়। যে লক্ষ্যে, যে ভাবনায়, যে দর্শনে দেশ স্বাধীন হয়েছিল, দেশ চলছে উল্টো দিকে। কথা বলা যায়, কতগুলো নরখাদক মুখোশধারী লোক দেশ চালাচ্ছে। ঘেন্না হয় এদের দেখলে, ঘেন্না হয়। হ্যাঁ, ঘেন্না করো, ঘেন্না করো। ওই ভীরু কাপুরুষদের জন্য ঘেন্না ছাড়া তো আর কোনো কিছু থাকতে পারে না। ওরা কি মানুষ? না, মানুষ না তো। ওই নরপিচাস হয়নার দল মানুষের মুখোশ ধরে আছে। এতটা বর্বর মানুষ কি করে হতে পারে? এতটা নিষ্ঠুর। ঘরের পেছন দিয়ে ঢুকে এতগুলো তাজা প্রাণ, একটা মানুষের মনে দয়া হলো না, কারো একটু বিবেক জাগলো না। এত বড় অন্যায় করছে, কারো একবার বুক কেঁপে উঠলো না। কি অদ্ভুত, কি অদ্ভুত। যে মানুষটার জন্য এই দেশটা স্বাধীন হলো, আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেলাম, যে স্বাধীন দেশে সেই মানুষটাকে বাঁচতে দিলাম না আমরা। হায় হায় বর্বরতা। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় আমাদের এই দেশে একদিন আইনের শাসন প্রতিষ্ঠা হবে। হবেই, তুমি দেখে নিও, হবেই। আর কেউ না হোক, আর কেউ কিচ্ছু না করুক, তার দুই কন্যা আছে না, তার কন্যাদের হাত ধরে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে একদিন। তুমি শুধু দেখে নিও। তোমার কথায় জোর পাই। তুমি স্বপ্ন দেখতে তো এখন ভয় করে, বিশ্বাস করো।
আমরা তো বড় মানুষ, আমরা না হয় 2-4 দিন না খেয়ে থাকতে পারি, সেটা কোনো বিষয় না, কিন্তু একটা ছোট বাচ্চা, ওর পক্ষে তো এটা সম্ভব না। বেচারা তোর আমাদের অবস্থাটাও বুঝতে পারছে না। আমি তো আসলে সবই জানি, আমি জানি প্রেস বন্ধ করে দিয়েছে, চারদিকে অবস্থা খুবই খারাপ, কিন্তু তারপরও মানে তুমি কি একটু অন্য পত্রিকাগুলোতে চেষ্টা করে দেখবে যদি কোথাও কিছু হয়? চেষ্টা তো করছি। সব জায়গায় দালালরা বসে আছে, দালাল আমাদের হাত পা একদম বেঁধে দিয়েছে। একটু আস্তে, বাচ্চাটা ঘুম ভেঙে যাবে। ফরিদা ওরা চায় না যে আমরা বেঁচে থাকি, ওরা চায় আমরা মরে যাই, শেষ হয়ে যাই ব্যাস। তোমার তার বাচ্চাটা দুজনে খুব কষ্ট হচ্ছে জানি আমি। না, আমার কোনো কষ্ট হচ্ছে না, মানে আসলে আমার কষ্টটা কোনো বিষয় না, আমি বাচ্চাটার কথা ভেবেই বলেছিলাম। বুঝি, ঘুমাও। তুমি আমাকে ভুল বুঝো না, আমি তো সবই জানি, কিন্তু তারপরও কি হয়েছে সেটা বলবি তো? কি হবে? কিছু না। চলছিস কিভাবে? কিভাবে? ওই ব্যাংকে টাকা ছিল, চলে যাচ্ছে। মিথ্যা কথা বলতে হলেও একটা ভালো রকমের যোগ্যতা লাগে, সেটা তো কোনোদিনই ছিল না, এখনো নাই। বউয়ের অলংকার বিক্রি করেছিস, বাপ দাদার সম্পত্তি বিক্রি করেছিস, আর কি কি বিক্রি করবি? চাইলে কিডনিও বেচতে পারিস। আমি কিডনি বেচতে চাই, তুই একটা ব্যবস্থা করে দিবি? ওর সন্তানটাকে তো বাঁচাতে হবে না? হাবিদ, হাবিদ, আমি তো মরে যাইনি এখনো, আমি তো বেঁচে আছি। আচ্ছা আচ্ছা, তোর মেয়ে কি আমার মেয়ে না? হ্যাঁ, আমি আমি একটা প্রেসের সাথে কথা বলেছি, তোর চাকরিটা হয়ে যাবে। তোর আমার বলে কি আমাদের মধ্যে সেই জিনিসটা আছে? হ্যাঁ, তো আমাদের রায়হান, তোর তোর মনে আছে 15ই আগস্ট 1975 সকালবেলা যখন মেজর ডালিমের সেই
নির্মম উচ্চারণটা শুনলাম তখন মাথাটা না এলোমেলো হয়ে গিয়েছিল, মানে কিরকম পাগল পাগল লাগছিল, মাথা খারাপ লাগছিল। আর আমি সারাটা দিন ক্যামেরা হাতে খালি পায়ে সারা শহর চষে বেরিয়েছি। 32 নম্বরে গিয়েছিলাম, আমাকে ঢুকতে দেয়নি। খুব অন্ধকার লাগছিল রে, মনে হচ্ছিল সূর্য গ্রহণ হয়েছে। এমন অন্ধকার আমি জীবনে দেখিনি। সত্যি তুই একবার ভাব, আরে বঙ্গবন্ধু জাতির জনক, তার লাশটা কবরে দিল একদম সাদামাটা ভাবে। কি নিষ্ঠুর, নির্মম। কতগুলো 15ই আগস্ট এলো গেল, আমরা কোনোদিন একটু শ্রদ্ধা নিবেদন করতে পারলাম না মানুষটার প্রতি। নামটাই যেন উচ্চারণ করা যাবে না, উফ, যেন বঙ্গবন্ধু বলে কেউ নেই। আমরা আমরা ভুলে গিয়েছিলাম সব। আমরা না 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 আবিদ, আমরা না, ওরা ওরা নির্দেশনা জারি করেছিল, পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক বঙ্গবন্ধুর নাম মুখে আনা যাবে না। সেই জন্যই রে রায়হান, আজ খুব ভয় হয় যে সমস্ত কিছু যদি আবার ওলট পালট হয়ে যায়, অন্যরকম হয়ে যায়, আবার যদি সেই ভয়ের আর কিছু নেই। শত্রুরা তো বারে বারে জিতে যেতে পারে না। ফাঁসি কার্যকর হচ্ছে আজ, টিভিতে দেখাচ্ছে। টিভি ছাড়। জননেতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরপরই 1975 সালের 26শে সেপ্টেম্বর খন্দকার মোশতাক আহমেদ জারি করে ইন্ডেমনিটি অধ্যাদেশ। ওই অধ্যাদেশের মাধ্যমে খুনিদের দায় মুক্তি দেওয়া হয়। বলা হয় এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার করা যাবে না, পাশাপাশি খুনিদের বাংলাদেশ মিশনে নিয়োগ দিয়ে পুরস্কৃত করা হয়। খুনিরা দম্ভ করে বিদেশি সংবাদ মাধ্যমে স্বীকার করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার কথা। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত এসব খুনিদের তাহলে তোমরা প্রস্তুতি নিয়ে নাও। রাজনৈতিক দল করতে দেওয়ার পাশাপাশি আগামীকাল আমাদের পেপারে লিড নিউজের সঙ্গে পুরো ব্যাপারটা একটা সংবাদ চিত্র থাকবে, প্রতিবেদন থাকবে। তাতে কি কি থাকবে? এ পর্যন্ত করা তোমাদের প্রতিবেদনগুলোর একটা সার সংক্ষেপ, মানে জিস্ট তুলে ধরবে সেখানে। শিরোনামটা কি হবে? খেরো খাতা, 15ই আগস্ট 1975 থেকে 28শে জানুয়ারি 2010। নামটা কেমন বড় হয়ে যাচ্ছে না? আচ্ছা, কলঙ্ক যাত্রা দিলে কেমন হয়? ভেরি গুড, কলঙ্ক যাত্রা, এক্স্যাক্টলি, ভেরি পারফেক্ট। কলঙ্ক যাত্রা। সত্যি কথা বলতে কি, 75 থেকেই তো আমাদের জাতির জীবনে সেই কলঙ্ক যাত্রা শুরু হয়েছে। হ্যাঁ, আজ রাতেই শেষ হবে সেই কলঙ্ক যাত্রা, আর শুরু হবে বঙ্গবন্ধুর স্বপ্নযাত্রা। আবিদ, তোর মনে পড়ে সেই 7ই মার্চের ভাষণ? যে ভাষণ শুনে পুরো বাঙালি জাতি এক হয়েছিল। কি উদ্দীপনা, কি ম্যাজিক ছিল সেই ভাষণে। হ্যাঁ, সেই ভাষণের বলে আমরা মুক্তিযুদ্ধ করলাম, ছিনিয়ে আনলাম স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা। আর সেই বাঙালি বঙ্গবন্ধুকে মেরে ফেললো এইভাবে, নৃশংসভাবে। কি ভয়ঙ্কর সেই নরপিচাসরা, একটা কথা পর্যন্ত বলতে দিচ্ছে না। হ্যাঁ, পৃথিবীর অন্য সব দেশ চুপ করে থাকলো, কেউ একটা কথা বলল না, বরং এসব আত্মস্বীকৃত সব খুনিদেরকে বিভিন্ন দেশে পুনর্বাসিত হতে সাহায্য করলো।
তুই কিন্তু থেমে থাকিস নি আবিদ। 90-এর গণ আন্দোলনের পরে তুই কিন্তু বঙ্গবন্ধুর হত্যার কথা বলেছিস, তুই কিন্তু বন্ধ করিসনি। হত্যার বিচার চেয়েছিস, ইনডেমনিটি বাতিলের দাবি তুলেছিস। হ্যাঁ, আমরা তো স্বৈরাচার পতনের আন্দোলনের পরে ভেবেছিলাম যে একটা গণতান্ত্রিক দেশ হবে, বিচার হবে। পার্লামেন্টে তো বিল উঠেছিল, কিন্তু সে সময় যারা সরকারে ছিল তারা তো কেউ সমর্থন করলো না। বাস ইনডেমনিটি অধ্যাদেশ রয়ে গেল, বঙ্গবন্ধুর বিচার বন্ধ। আমি লিখেছিলাম, তারপর তো সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আবার হুমকি ধামকি। আমি শুনিনি, লিখেছিলাম, ফলশ্রুতিতে পত্রিকা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, পাগলামি করিস না। আমাকে কেন জানছিস? আহা, কথা শোন তুই। আমি বিশ্বাস করি এই সব খুনিদের বিচার একদিন এই বাংলার মাটিতে হবে। আরে তুই আমার বন্ধু না? হ্যাঁ, আমার কথা তোর বিশ্বাস হয় না? তুই আর আমি কি আলাদা? আমি যে দেখেছি কোনো কিছু হয় না, বিচার হবে, হবে। দিন আসছে, বাংলার মানুষ জাগবে একদিন। বঙ্গবন্ধু যে ডাক দিয়েছিল সেই ডাক মানুষ ভুলে যায়নি। তুই তুই বিশ্বাস রাখ আমার উপরে। তুই এক কাজ কর, তুই বাড়ি যা, বাড়ি গিয়ে একটা ঘুম দে, দেখবি ঘুম থেকে উঠে তোর ভালো লাগবে। আমি বাড়ি যাব না। আবিদ, তুই যা, তুই যা। আবিদ, নতুন দিন আসছে, তোকে বিশ্বাস করতে হবে। আমি বিশ্বাস করি ওই নতুন দিন দেখার জন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে। তুই বিশ্বাস কর, তুই চল বাড়ি চল, পাগলামি করিস না প্লিজ, চল চল। তুমি এখানে কি করছো? আমি তোমাকে সারা দিন খুঁজছি। কি হয়েছে কি? তুমি 3 দিন ধরে বাসায় যাও না। কি হয়েছে বলবে তো? কি হবে, নতুন করে কি হবে? আমার মনটা ভালো না, আমার ভালো লাগছে না কোনো কিছু। আমাকে একটু, আমি কয়েকদিন একা থাকি, ব্যাস। তুই যা, তুই যা। বলবে তো কি হয়েছে? কি বলবো? নতুন করে কি বলবো? কিছু হয় না এই দেশে, বিচার হয় না, মানুষকে পরিবার সমেত মেরে ফেলে, বিচার হয় না, প্রতিবাদ করতে দেয় না। বিচারে যে সুষ্ঠু প্রক্রিয়া যে একটা সরকার শুরু করে আর একটা সরকার বন্ধ করে দেয়। তুই যা, ভালো লাগছে না। আমি 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 একটু নিজের মধ্যে থাকি, আমি ঠিক হয়ে যাবো, ব্যাস। বাবা, মা অসুস্থ। মা অসুস্থ আমি জানি তো, শুধু মা কেন, এই দেশের সবাই অসুস্থ। এটা বিশ্বাসঘাতকের দেশ। আচ্ছা, এখন চলো। না, তুই যা না। এখন চলো না, পরে পরে বিরক্ত করছিস, যা, আমি যাবো না, যা। বাবা। তুই যা, বাবা চলো, তুই যা, তুই বাসায় যা। গিয়ে কথা বলবো। বাবা তুই যা। উনিশশো 96-তে বঙ্গবন্ধুর কন্যা সরকার ক্ষমতা এলো, ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল হলো, বঙ্গবন্ধুর খুনিদের বিচারের প্রক্রিয়া শুরু হলো সাধারণ বিচারিক আদালতে, কোনো ট্রাইব্যুনাল কিন্তু না। আমরা সবাই খুব আশায় বুক বাঁধলাম এবার
বঙ্গবন্ধু হত্যার বিচার হবে। এক্সকিউজ মি স্যার। জি বলেন। আমার নাম আবিদ আজাদ। আমি এই পত্রিকার এডিটর। আমি সাথে ওই নর পশুটার সঙ্গে ওর সামনে আমি একটা কথা, প্লিজ স্যার একটা কথা বলতে চাই। আপনি আমাকে কেন স্যার আপনি থাকবেন, আমাকে সাথে একটা কথা বলার পর অনুমতি দেন, একবার ওর মুখোমুখি দাঁড়াতে চাই স্যার, প্লিজ স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। কর্নেল ফারুক, আমাকে চিনতে পাচ্ছেন? আমার নাম আবিদ আজাদ। মনে পড়ছে না? আপনি আমার বাবার নাম ভুলিয়ে দেবেন বলেছিলেন। আমার বাবার নামও ভোলাতে পারেননি, আমার জাতির পিতার নামও ভোলাতে পারেননি। আমি বলেছিলাম যে কোনো প্রজন্মে হোক তারা প্রতিরোধ করবে, প্রতিহত করবে, আপনাদের অন্যায়ের বিচার হবে। আমার কি ইচ্ছে করছে জানেন? সমস্ত বাঙালি জাতির হয়ে আপনার মুখে থুথু দিতে, কিন্তু আপনি আমার থুতুর যোগ্য না। এই ওনাকে নিয়ে আসো। চলেন স্যার। কারা অভ্যন্তরের সূত্রগুলো জানায় বিকেলের মধ্যেই খুনিদের সাথে তাদের পরিবারের সদস্যদের সর্বশেষ সাক্ষাৎ করানো হয়। সূর্যাস্তের পর থেকে শুরু হয় ফাঁসি কার্যকর করার প্রক্রিয়া। বঙ্গবন্ধুর বাড়িতে হত্যাকাণ্ডের বিভিন্ন পর্যায়ে উপস্থিত ছিল ফারুক রহমান, একে এম মহিউদ্দিন আহমেদ, বজলুল হুদা, নূর চৌধুরী, আজিজ পাশা, শরীফুল হক। অনেক রাত হয়েছে, চলো খেয়ে নেবে, আমি খাবার অর্ডার করেছি। আমি না তোকে বললাম যে আমি অনশনে? তো কি শুনলি এখন? দেখ, আমার মন বলছে আজ রাতেই ফাঁসি হবে। আমার এখন একটু স্বস্তি হচ্ছে রে। ঝিনুক মা, হাবিদের লেখা কবিতাটা একবার পড়ে শোনাবি? আমার তো ওভাবে ঠিক মনে নেই। দাঁড়া, লেখা আছে। এই যে পড়। আমি ঐতিহাসিক রেসকোর্স ময়দানের সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে বিচারের দাবি করছি। যারা মধ্যরাতে ৩২ নম্বর বাড়িতে গুলি ভর্তি স্টেন গান নিয়ে আমার পিতার বুক ব্রাশ ফায়ারে ঝাঁঝরা করেছে, আমি তাদের বিচারের দাবি করছি। যারা আমার বঙ্গমাতাকে পিতার সামনে স্টেন গানে হত্যা করেছে, আমি তাদের বিচারের দাবি করছি। যারা আমার 10 বছরের প্রিয় ভাইটিকে নির্দয়ভাবে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে, আমি তাদের বিচারের দাবি করছি।
যারা আমার প্রিয়তম স্বদেশকে রক্তাপ্লুত করেছে প্রিতানি শনিতে, আমি তাদের বিচারের দাবি করছি। বাবা, চাচা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? আমার যে কি আনন্দ হচ্ছে, আমার যে কি আনন্দ হচ্ছে। আমার ইচ্ছে করছে যে আমি তোমার হাত ধরে রাস্তায় গিয়ে নেচে নেচে চিৎকার করে মিছিল করি। মানুষের কোনো স্বাদ, কোনো চাওয়ানো অপূর্ণ রাখতে নেই। তুমি যাবে যাবে আমার সাথে? আমি তোমাকে হাতে ধরে নিয়ে যাবো। চলো চলো। তুমি মন খারাপ করো না, তুমি মন খারাপ করো না। আজ তো মাত্র শয়তানগুলো ধরা পড়লো, যেদিন ওদের ফাঁসি হবে সেদিন ঠিক আমি তোমার হাত ধরে রাস্তায় গিয়ে মিছিল করব। তুমি কিন্তু সেদিন সাদা পাজামা পাঞ্জাবি পরবে আর সেই কালো কোট, আমি লাল সবুজ শাড়ি পরে তোমার সাথে রাস্তায় গিয়ে মিছিল করব। আজ বড় আনন্দ হচ্ছে আমার মনে আজ বড় আনন্দ হচ্ছে। আমরা যাব, একসাথে মিছিল করব, তুমি আর আমি। আবিদ, সবাই তো ধরা পড়লো না, বাকিদের কি হবে? রায়হান, চিন্তা কেন করছিস? দেখিস সবগুলো ধরা পড়বে আর আসসালামু আলাইকুম। সবার সাজা বিশেষ বুলেটিনে আপনাদের হবেই। সবাইকে আবারও স্বাগত যেভাবে জানাচ্ছি। হোক। আমি রাশেদ কাঞ্চন। জাতির এই দাঁড়ান। জনক বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 খুনির ফাঁসি কার্যকর করা হয়েছে। মধ্যরাতের পরে ঠিক 12টা 5 মিনিটে দুটি পৃথক মঞ্চে প্রথমে কর্নেল ফারুক এবং শাহরিয়ার রশিদ খানের ফাঁসি কার্যকর করা হয়। এরপর ধারাবাহিকভাবে 12টা 35 মিনিটে বাকি কেন কাঁদছিস? আমাদের খুশির দিন। খুশিতে কাঁদছি, আমি খুশিতে কাঁদছি।